বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আজকে ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষক আবু সালেহ নাসিম স্যার, নাসিম একাডেমিক কেয়ারের শিক্ষক, তিনি আজকে ক্লাস নেবেন। সাবজেক্ট আমাদের জীববিজ্ঞান। আপনারা সবাই ক্লাসের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার প্লিজ শুরু করেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। নিয়মিত কথা শুনতে পাচ্ছেন কিনা বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়মিত কথা শুনতে পাচ্ছেন কিনা বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আশা করছি সমস্যা নাই। আজকে আমরা মূলত যেহেতু আমাদের নার্সিং পরীক্ষা একদমই সামনে, তো এই মুহূর্তে আসলে সবগুলো চ্যাপ্টার নিয়ে ক্লাস নেওয়া সম্ভব না। তো আমার কাছে কিছু টপিক আছে, যে টপিকগুলো নিয়ে যদি আমরা কথা বলি সেগুলো আমাদের অনেকগুলো প্রবলেম সলভ হবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো নির্দিষ্ট বিষয়ে জানার জন্য, তোমরা কমেন্ট করলে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাকে বেশ কয়েকজন অফলাইন স্টুডেন্ট একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া, শ্বেত রক্তকণিকা বা যেটাকে আমরা বলে থাকি লিউকোসাইট, তো প্রশ্ন হচ্ছে এই লিউকোসাইট এইটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম আছে বা শ্বেত রক্তকণিকা নিয়ে প্রবলেম আছে। তো আমি চেষ্টা করব তোমাদের যে শ্বেত রক্তকণিকা নিয়ে সমস্যা আছে আমি সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করব। যে লিউকোসাইট বা লিউকো শব্দটার অর্থ হচ্ছে, দুঃখিত, তো মনে রাখবা এই লিউকো শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন। কিহীন? বর্ণহীন। এবং সাইট শব্দটার অর্থ হচ্ছে কি? কোষ। তাহলে বর্ণহীন কোষ বা বর্ণহীন রক্তকোষকে আমরা বলবো হচ্ছে লিউকোসাইট। এটাকে আমরা অনেক সময় বলে থাকি ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা সেলও বলতে পারি আমরা। আপনারা অনেকে কনফিউশন হন এটা সেল না কর্পাসেল। এটা নিয়ে আমরা ডিফারেন্ট কোনো একটা ক্লাস আলোচনা করব। মনে রাখবেন সেল না বলে কর্পাসেল বলাই কিন্তু উত্তম। তো এটার একটা প্রচলিত নাম আমরা যে নামে সবচেয়ে বেশি ডেকে থাকি সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। কি রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। তো বেসিক্যালি আমরা মাঝে মাঝে যখন এই বিষয়গুলো দেখি এই শ্বেত রক্তকণিকা নিয়ে, তখন আমরা কিন্তু অনেকগুলো কাজ, বিশেষ করে যে কাজ বা আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের খুব সমস্যা হয়। আসেন আমি শ্বেত রক্তকণিকা নিয়ে আপনাদের যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। প্রথমে তো আপনাদের কিছু জানতে হবে যে এই শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইট গুলো উৎপত্তি হয় কিভাবে। তো আসেন দেখি আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে। আচ্ছা, এটা মনে করলে একটা অস্থি বা একটা বোন, আর এর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অস্থি মজ্জা বা বোন ম্যারো। আমরা জানি এর ভিতরে একটা সেল থাকে যার নাম হচ্ছে স্টেম সেল। কি সেল? স্টেম সেল। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই স্টেম সেলটা আসলে কি। তো স্টেম সেলটা কি সেটা আমাদেরকে জানতে হবে অবশ্যই, কারণ স্টেম সেল না জানলে আমরা কিন্তু পড়াগুলো প্রপারলি জানতে পারবো না স্টেম সেলটা কি। দেখেন আপনারা, আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটায়, সেখান থেকে উৎপন্ন হয় কি? জাইগোট। তাহলে বলেন শুক্রাণু ডিম্বাণু মিলন থেকে কি উৎপন্ন হয়? জাইগোট। এবং আমরা জানি যে জাইগোটে আবার বিভাজন ঘটে এবং সেখান থেকে অনেকগুলো সেল উৎপন্ন হয়। আপনারা সবাই জানেন যে জাইগোটে ঘটে হচ্ছে মাইটোসিস। কি ঘটে? মাইটোসিস। তো তাহলে হিসাব কি, এটা যদি মাতৃকোষ হয় আর এগুলো যদি অপত্য কোষ হয়, তাহলে মাতৃকোষের সকল বৈশিষ্ট্য কি অপত্য কোষে অক্ষুণ্ণ থাকবে? এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তাহলে হওয়া উচিত ছিল এরকম যে আমাদের দেহে যতগুলো কোষ আছে সবগুলো জাইগোটের মতো হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। কেন হয় না? কারণ এইখানে যে সেলটা থাকে, প্রথম দিকে যে সেলটা থাকে এইখানে একটা সেল, এই সেলটা হচ্ছে সোমাটিক সেল বা আমরা এটাকে দেহকোষ বলতে পারি। সোমাটিক সেল বা দেহকোষ বলতে পারি। আর এই সেলটাকে আমরা বলতে পারি এমব্রায়ো, দুঃখিত, এমব্রায়োনিক স্টেম সেল অর্থাৎ ভ্রূণীয় স্টেম সেল। এই সেলটা কিন্তু একটা বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা? এই সেল চাইলেই যে কোনো কোষে কনভার্ট হতে পারে। যেমন আমাদের এমব্রায়োনিক সেল বা ভ্রূণীয় স্টেম কোষ থেকেই উৎপন্ন হয়
আমাদের অস্থি, তরুণাস্থি, পেশি, লিভার সেল, লাং সেল, ইভেন আমাদের চুলের যে সেলগুলো আছে সবগুলো উৎপন্ন হয় কিন্তু এই এমব্রায়োনিক স্টেম সেল থেকে। বাট আমরা যখন ভ্রূণ অবস্থা পার হয়ে ফিটাস অবস্থা পার হয়ে ম্যাচুরিটি হয়ে পৃথিবীতে চলে আসি, তখন আমাদের দেহে এই এমব্রায়োনিক স্টেম সেলটা থাকে না। তখন যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে সোমাটিক স্টেম সেল। সোমাটিক স্টেম সেল। তো মনে রাখবেন এই সোমাটিক স্টেম সেল আর এমব্রায়োনিক স্টেম সেলের মধ্যে একটা কমন পার্থক্য আছে। পার্থক্যটা কি? এমব্রায়োনিক স্টেম সেল চাইলেই যে কোনো কোষে রূপান্তর হতে পারে, বাট সোমাটিক স্টেম সেল সব কোষে রূপান্তর হতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট এক ধরনের কোষে রূপান্তর হতে পারে। কেমন? আমরা যদি একটু উদাহরণের জন্য দেখি, তাহলে এই যে স্টেম সেল এটা কিন্তু হচ্ছে সোমাটিক স্টেম সেল। কি বলেন তো এটা? সোমাটিক স্টেম সেল। তার মানে এটা নির্দিষ্ট এক ধরনের কোষে রূপান্তর হতে পারবে। মনে রাখবেন অস্থিমজ্জার যে সোমাটিক স্টেম সেল এটা কনভার্ট হওয়ার পর এরা তৈরি করে মূলত ব্লাড সেল বা রক্তকণিকা। তাহলে মনে রাখবো যে অস্থিমজ্জার যে স্টেম সেল আছে বা সোমাটিক স্টেম সেল আছে সেখান থেকে আমাদের এই রক্ত উৎপন্ন হয়। যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবগুলো উৎপন্ন হচ্ছে এই স্টেম সেল থেকে বা সোমাটিক স্টেম সেল থেকে। তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাও। আশা করছি সমস্যা নাই, আমরা সামনে আগাতে পারি। আচ্ছা দেখো, তাহলে দেখেন আপনারা, তাহলে একটা সোমাটিক স্টেম সেল থেকে উৎপন্ন হলো একটা লিউকোসাইট। কি সাইট? লিউকোসাইট। ওকে, বাট এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটার নাম কি? আচ্ছা, আপনাদের বইয়ে দেওয়া আছে মায়োলোপোয়েসিস, বাট এটাকে আরেকটা নামে লাগা যেতে পারে, সেটা হচ্ছে লিউকোপোয়েসিস। লিউকোপোয়েসিস। আচ্ছা, এখন তাহলে লিউকোপোয়েসিসটা আসলে কি আসেন দেখাই। কোন বায়োলজিক্যাল শব্দের শেষে যদি সান বা সিস থাকে তাহলে এর অর্থ প্রক্রিয়া। আপনারা এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, খুবই গুরুত্ব সহকারে, কারণ এটা আপনাদের অনেকবার ইউজ হয় এবং আপনাদের জীববিজ্ঞান বই 9, 10 বলেন, ইন্টারমিডিয়েট বলেন, সব জায়গায় এই দুটো শব্দ অনেকবার আছে। যদি কোনো বায়োলজিক্যাল শব্দের শেষে এরকম সিস বা সান দেখতে পান তাহলে এর অর্থ হচ্ছে কি? প্রক্রিয়া বা মেথড। আচ্ছা, এবং পোয়ে শব্দের অর্থ কি? পোয়ে শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করা। উৎপন্ন করা। তাহলে আপনারা বলেন তো পোয়েসিস অর্থ কি? তাহলে মনে রাখবেন এই পোয়েসিস শব্দটার অর্থ হচ্ছে উৎপন্ন করার প্রক্রিয়া। উৎপন্ন করার প্রক্রিয়াকে তাহলে আমরা কি বলবো? পোয়েসিস। লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে বর্ণহীন। তার মানে বর্ণহীন কোষ উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলবো লিউকোপোয়েসিস। কি পোয়েসিস? লিউকোপোয়েসিস। যেমন আমরা উদাহরণ দিই একটা আপনাদেরকে, উদাহরণ দিই, যেমন ধরেন এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস। তাহলে দেখেন এখানে কি হচ্ছে? এরিথ্রো শব্দের অর্থ কি? এরিথ্রো শব্দটার অর্থ হচ্ছে লাল। পোয়েসিস মানে কি? পোয়েসিস শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করার প্রক্রিয়া। তার মানে লাল কোষ বা লোহিত রক্ত কোষ উৎপন্ন করার প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোপোয়েসিস। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে লোহিত রক্তকণিকা উৎপন্ন করার প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। তাহলে আপনারা আমাকে কমেন্টে বলেন তো অনুচক্রিকা উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা কি নামে ডাকবো? আমি কিন্তু ইনক্লুড করে দিচ্ছি, পোয়েসিস মানে হচ্ছে উৎপন্ন করার প্রক্রিয়া, আর অনুচক্রিকার বায়োলজিক্যাল নাম কি? থ্রম্বো। তাহলে বায়োলজিক্যাল নাম হচ্ছে থ্রম্বোপোয়েসিস। তাহলে বলেন শ্বেত রক্তকণিকা উৎপন্ন করার প্রক্রিয়া এরিথ্রোপোয়েসিস। দুঃখিত, লোহিত রক্তকণিকা উৎপন্ন করার প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। শ্বেত রক্তকণিকা উৎপন্ন করার প্রক্রিয়ার নাম কি বলেন তাহলে? মায়োলোপোয়েসিস বা লিউকোপোয়েসিস। আর থ্রম্বোপোয়েসিসটা কি? অনুচক্রিকা উৎপাদনের প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে থ্রম্বোপোয়েসিস। তোমাদের এইটুকু কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমি বিষয়টা তোমাদের প্রবলেম উত্তরগুলো দিতে পারবো। তোমরা কমেন্টে জানাতে থাকো যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা।
আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী টার্মে যাই। আচ্ছা দেখেন, তাহলে তাহলে মায়ালো শব্দের অর্থ কি? আমরা জানি মায়ালো শব্দের অর্থ হচ্ছে রক্ত, আর পোয়েসিস মানে হচ্ছে উৎপন্ন করার প্রক্রিয়া। তার মানে মায়ালো পোয়েসিস শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করার প্রক্রিয়া। কি প্রক্রিয়া? উৎপন্ন করার প্রক্রিয়া। কি উৎপন্ন করার প্রক্রিয়া? রক্ত উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে মায়ালো পোয়েসিস। আপনারা এটা মনে রাখবেন যে শ্বেত রক্তকণিকা উৎপন্ন প্রক্রিয়াকে মায়ালো পোয়েসিস বা লিউকোপোয়েসিস বলে। এখন আপনাদের একটা ডিজিজ নিয়ে সমস্যা আছে, অনেকে বলে যে ভাই লিউকোমিয়াটা আসলে কি। দুঃখিত, অন্য কালার নিয়ে নি। তো আমরা দেখি লিউকোমিয়াটা কি। লিউকোমিয়া, লিউকেমিয়া। তো মনে রাখবেন কোন বায়োলজিক্যাল শব্দের শেষেও যদি আপনারা মিয়া দেখেন তাহলে এর অর্থ হচ্ছে রক্ত। অনেক জায়গায় পাবেন, যেমন দেখেন অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, লিউকোমিয়া, লিউকোপেনিয়া, এরকম অনেক জায়গায় মিয়া শব্দ পাবেন। তো যখন কোনো কারণে আমাদের দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, কেমন ভাবে বৃদ্ধি পায়? অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, স্বাভাবিক না কিন্তু। যেমন ধরেন আমাদের দেহে যখন জীবাণু প্রবেশ করে তখন কিন্তু শ্বেত রক্তকণিকার পরিমাণটা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। এটা বাড়তে পারে, এটা কোনো সমস্যা নেই। আপনারা কেউ যদি অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হন, আপনাদের যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে দেখবেন সেখানে অনুচক্রিকার দুঃখিত শ্বেত রক্তকণিকার পরিমাণটা একটু বেড়ে যাবে, দেখবেন যে পরিমাণটা একটু কম, হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু যদি অস্বাভাবিক হারে বেড়ে যায়, নর্মালি মনে করেন উদাহরণের জন্য আমরা ধরলাম যে প্রতি মিনিটে উৎপন্ন হচ্ছে মনে করেন 500টা, কিন্তু হঠাৎ করে উৎপন্ন শুরু করছে প্রতি মিনিটে 5 লাখ, তাহলে এটা কিন্তু স্বাভাবিক না, এটা হচ্ছে অস্বাভাবিক বিভাজন। আর এই অস্বাভাবিক শ্বেত রক্তকণিকাকে আমরা বলবো হচ্ছে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। তাহলে বলেন তো, অস্বাভাবিক শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন তাকে এটাকে আমরা বলবো হচ্ছে কি লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। তো লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার হলে আমাদের দেহে কি ধরনের প্রবলেম হতে পারে? লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার হলে আমাদের দেহে কি ধরনের সমস্যা হতে পারে আসলে আমরা দেখি। দেখেন, আমরা জানি, একটু আগে পড়লাম আমরা যে এর ভিতর আছে সোমাটিক স্টেম সেল, তাই না? তো সেখান থেকেই উৎপন্ন হচ্ছে এরা। তো বলেন তো, এগুলো যখন উৎপন্ন হয় এখানে যে পুষ্টি উপাদানগুলো থাকে, গ্লুকোজ থাকে, ভিটামিন থাকে বা অন্যান্য উপাদানগুলো থাকে, সেগুলোকে ইউজ করে তারা বিভাজন ঘটায় বা উৎপত্তি ঘটায় বা তাদের আকার আকৃতি বৃদ্ধি ঘটায় আর কি। যদি কোনো কারণে এরকম শুরু হয় যে অস্থি মজ্জা থেকে শুধু শ্বেত রক্তকণিকাই তৈরি হচ্ছে, শ্বেত রক্তকণিকাই তৈরি হচ্ছে, ডাব্লিউবিসি তৈরি হচ্ছে, তাহলে বলেন তো লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকার পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে একটা চাপ পড়বে না? করবে না? অবশ্যই পড়বে। যখন শ্বেত রক্তকণিকা অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হচ্ছে, অস্বাভাবিক বিভাজন ঘটছে, তখন তারা কিন্তু প্রপারলি লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা উৎপন্ন করতে দেবে না। ফলে কি হবে? লোহিত রক্তকণিকা যদি উৎপাদন না হয় তাহলে প্রপারলি অক্সিজেন পরিবহন হবে না, তখন আপনারা দুর্বলতা অনুভব করবেন, শরীরে শক্তি পাবেন না। আবার যদি অনুচক্রিকা প্রপারলি না উৎপন্ন হয় তাহলে কি হবে বলেন? দেখবেন সকালবেলায় দাঁত ব্রাশ করতে গেছেন, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তেছে, অল্প একটু আঘাত, রক্ত জমাট বাঁধতেছে না, ব্লাড ক্লটিং হচ্ছে না, তখন আপনি বুঝবেন যে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। বা কোনো কারণে একটু হালকা আঘাত লাগছে, নাক দিয়ে দেখবেন হঠাৎ করে রক্ত পড়তেছে, কি হয়েছে? এটা ব্লাড ক্যান্সার। বা ব্লাড ক্যান্সার আরো বড় প্রবলেমটা কি হয় সেটা আপনাদেরকে খুলে বলি। এই যে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়েছে, এরা কিন্তু ফাংশনাল অবস্থায় থাকে না, মানে কার্যকারী অবস্থায় থাকে না। মানে বিষয়টা কেমন? মনে করেন আপনার জন্ম হয়েছে, ওকে নো প্রবলেম, বাট আপনি এমন একটা পরিবেশে বেড়ে উঠছেন যেটা খুবই খুবই খারাপ, তাহলে আপনার বেড়ে ওঠাটা কি প্রপারলি ভালো মতো জায়গায় হবে বা ভালোভাবে হবে? হবে না। তো যখন এরকম অস্বাভাবিক উৎপত্তি ঘটবে শ্বেত রক্তকণিকার, তখন শুরু হবে প্রবলেম। কি প্রবলেম? এরা আর ফাংশনাল থাকবে না, মানে কাজ করার উপযোগী থাকবে না। অর্থাৎ তোমার দেহে অনেক বেশি পরিমাণে শ্বেত রক্তকণিকা আছে, বাট তারা কাজ করতে পারতেছে না। ফলে অল্প একটু ব্যাকটেরিয়া ঢুকছে, নর্মাল ব্যাকটেরিয়া, জ্বর হয়েছে, এই জ্বর থেকে মারাত্মক রোগ দেখা দিয়েছে। ঠান্ডা লাগছে, রাইনো ভাইরাস আমাদের নাকে থাকে, এই রাইনো ভাইরাস অ্যাটাক করতেছে, এত সর্দি ঠান্ডা লাগছে আপনি অস্থির হয়ে গেছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যাবে, একদমই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাহলে
পুরো আমাদের যে রক্তের কার্যাবলী সবকিছু হ্যাম্পার্ড হবে। কখন হ্যাম্পার্ড হবে বলেন তো? যখন আমাদের দেহে এরকম অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা উৎপন্ন হবে। তাই মনে রাখবেন, ব্লাড ক্যান্সার হলে আমাদের রক্তের পুরা সিস্টেমটাই কোলাপসড হয়। শ্বেত রক্তকণিকা কাজ করতে পারে না, লোহিত রক্তকণিকা কাজ করতে পারে না, অনুচক্রিকা কাজ করতে পারে না, ফলে বড় ধরনের একটা মারাত্মক সমস্যা দেখা দেয়। আশা করছি আপনাদের লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার নিয়ে যে বড় প্রবলেমটা ছিল সেটা কিছুটা হলে সমাধান হয়েছে। আসেন এবার আমরা পরবর্তীতে দেখি। আমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে অনেক ডিপ থেকে কোশ্চিন কিন্তু হয় না, সবসময় কোশ্চিন হয় একদমই সহজ পার্ট থেকে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জীববিজ্ঞানকে অনেক ডিপ পড়তে হয়, কিন্তু নার্সিং অ্যাডমিশনের জন্য একদম বেসিক পড়াগুলো পড়লেই তোমরা কিন্তু কমন পাবা। শ্বেত রক্তকণিকা আমরা জানি যেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট। আমরা দেখি, তাহলে একটা হচ্ছে গ্রানুলোসাইট আর অপরটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। ওকে, তো অলরেডি তো আপনারা বুঝতে পারছেন যে সাইট মানে হচ্ছে কোষ, তাই না? আর গ্রানুলো এটা হচ্ছে গ্রানুলার থেকে, তার মানে দানাদার কোষ। অর্থাৎ গ্রানুলার মানে হচ্ছে কি দানাদার শ্বেত রক্তকণিকা, দানাদার। সাইট সেম, কোষ। গ্রানুলো মানে কি দানাদার। আর আপনারা জানেন যে বায়োলজিক্যাল শব্দের সামনে যদি এ থাকে, এ শব্দ থাকে, তাহলে এটা সাধারণত নেগেটিভ কোনো কিছু ইন্ডিকেট করে, যেমন অ্যাবসেন্ট থাকে না, অনুপস্থিত, এরকম ইন্ডিকেট করে। আপনারা পড়ছেন অ্যাসিলোমেট, সিলোম মানে হচ্ছে গহ্বর, আর যারা গহ্বর নেই তা হচ্ছে অ্যাসিলোমেট। এরকম আপনারা জীববিজ্ঞানে অসংখ্য জায়গায় পড়বেন এই শব্দের ব্যবহার। তাহলে অ্যাগ্রানুলোসাইট হচ্ছে অদানাদার। কি দানাদার? অদানাদার। আর প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে শ্বেত রক্তকণিকা 5 প্রকার, তাই না? বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। কিন্তু কারা কারা দানাদার এবং কারা কারা অদানাদার এইটা কিন্তু আমাদের মধ্যে মানে মনে রাখতে পারি না, বারবার ভুলে যায়, বিশেষ করে পরীক্ষার হলে। এবং নার্সিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হতে পারে যে কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা এবং কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা। আসেন আমরা সেই বিষয়ে আলোচনাতে যাই। আমরা জানি যে দানাদার কারা কারা, দেখেন আপনারা। দানাদার হচ্ছে বেসিক্যালি বেসোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল। তাহলে বলেন তো দানাদার শ্বেত রক্তকণিকা, দানাদার শ্বেত রক্তকণিকা এই তিনটা কে কে? বেসোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে নিউট্রোফিল। এখন তোমরা বলতেই পারো যে স্যার স্পেশাল কি পড়ালেন? এগুলো তো আমরা জানি, কিন্তু মনে রাখবো কিভাবে? আসলে ট্রিক্স দিই, তুমি খুব সহজে এটাকে মনে রাখতে পারবা। খেয়াল করে দেখো, সবগুলো নামের শেষে আছে কি? ফিল। সবগুলো নামের শেষে কি আছে বলেন তো? ফিল। তো যদি আপনারা কোনো বায়োলজিক্যাল শব্দে সেরকম ফিল টিল দেখেন, তাহলে বুঝে নিবেন যে এই ফিল গুলোর অর্থ হচ্ছে আকর্ষণ করা। কি করা? আকর্ষণ করা। আর ফিল ইউ, তোমাকে আমি আকর্ষণ করি, পছন্দ করি, তাই না? এই হচ্ছে সেই ফিল, আকর্ষণ করা। যেমন আপনারা পড়ছেন হাইড্রোফিলিক, তাই না? পানির প্রতি আকর্ষণ, পানি আকর্ষী বিক্রিয়াকে আমরা হাইড্রোফিলিক বলে থাকি। ফিলিক বা ফিল শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা। কি করা? আকর্ষণ করা। আচ্ছা বলেন তো এই যে বেজো, এটা আসছে কোন জায়গা থেকে? বেজ থেকে। কি থেকে? বেজ। আপনারা আবার বললেন না যে বেজ মানে কি? বলেন তো বেজের অর্থ কি? অনেকে বলে ভিত্তি। না ভাইয়া, বেজের অর্থ এখানে ভিত্তি না, এখানে বেজের অর্থ হচ্ছে ক্ষার। বেজের অর্থ কি? ক্ষার। তাহলে অর্থটা কি দাঁড়ায়? যারা ক্ষারকে আকর্ষণ করে তারা হচ্ছে বেজোফিল। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে বলেন তো যারা ক্ষারকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি নামে ডাকবো? বেজোফিল। কি ফিল? বেজোফিল। আপনারা মনে রাখেন, যারা ক্ষারকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে বেজোফিল। কি ফিল? বেজোফিল। বিষয়টা কেমন আপনারা দেখেন বোর্ডের দিকে, বোর্ডের দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা জানি আমাদের যে শ্বেত রক্তকণিকা দেখতে এরকম অশ্বক্ষুরাকৃতি নিউক্লিয়াস যুক্ত, তো এদের সাইটোপ্লাজম এরকম দানা থাকে। কি থাকে বলেন তো? দানা। আর এই দানাগুলো বিভিন্ন বস্তুকে আকর্ষণ করে। যেমন ধরেন বেজকে যখন আকর্ষণ করবে তখন হচ্ছে বেজোফিল। কি ফিল? বেজোফিল। তাহলে বলেন তো যে সকল রক্তকণিকা বেজ বা ক্ষারকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো? বেজোফিল। তারপরে দেখেন নিউট্রোফিল। কি ফিল? নিউট্রোফিল। নিউট্রো মানে কি? নিউট্রাল, নিরপেক্ষ। সে কাউকে আকর্ষণ করে না, ক্ষারকেও আকর্ষণ করে না, অ্যাসিডকেও আকর্ষণ করে না,
যেহেতু অ্যাসিড ক্ষার কাউকে আকর্ষণ করে না, তাই এরা একটা নাম হচ্ছে কি নিউট্রোফিল। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের বই দেওয়া আছে কিন্তু যে নিউট্রোফিল খারা সরি বেসোফিল খারা শক্ত, খারের প্রতি আসক্ত। নিউট্রোফিল সে নিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ, কারো প্রতি আকৃষ্ট হয় না। আবার দেখেন লেখা আছে ইউসিনোফিল। কি ফিল? ইউসিনোফিল। তো মনে রাখবেন ইউসিন নামক একটা রঞ্জক পদার্থ আছে অ্যাসিড ধর্মের আর কি। সেই ইউসিন রঞ্জককে আপনারা যখন হায়ার লেভেলে পড়বেন বা মেডিকেল অ্যাডমিশনের জন্য ডিটেলসে পড়বেন, তখন কিন্তু এই টপিক গুলো আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, যে কে কাকে আকর্ষণ করে, কে কাকে বিকর্ষণ করে। আমাদের বইয়ে দেওয়া আছে, বাট আমরা অনেক সময় এগুলো খেয়াল করি না যে কে কাকে আকর্ষণ করছে আর কে কাকে আকর্ষণ করছে। এটা মনে রাখবেন যে ক্ষারকে আকর্ষণ করে তাই বেজোফিল, কাউকে আকর্ষণ করে না তাই নিউট্রোফিল, ইউসিন নামক অ্যাসিডকে আকর্ষণ করে তাই ইউসিনোফিল। এইটা আপনারা মনে রাখেন। আর সহজ কথা, বাংলা কথা, লাস্ট শেষের কথা, যাদের নাম শেষে ফিল আছে তারা দানাদার। তাহলে আমাদের যে 5টা শ্বেত রক্তকণিকা আছে এবং যাদের নামে শেষে ফিল আছে তারা কি বলেন তো? দানাদার। মনে রাখবেন যে যাদের নামে শেষে আছে ফিল তারা সবাই হচ্ছে কি? দানাদার। মনে রাখেন এইটা, মনে রাখেন এইটা, যে যাদের নামে শেষে ফিল আছে তারা সবাই হবে কি? দানাদার। মনে রাখেন এই কনসেপ্টটা আপনারা। আচ্ছা, এখন আসেন পরবর্তীতে আমরা এই টপিকটা দেখিনি। আচ্ছা দেখেন অদানাদার কারা কারা। অদানাদার হচ্ছে, প্রথমত অদানাদার হচ্ছে, দেখেন অদানাদার কারা। প্রথমত হচ্ছে লিম্ফোসাইট। কি সাইট? লিম্ফোসাইট। প্রশ্ন হচ্ছে ভাইয়া যে লিম্ফোসাইট আসলে কি? তো দেখেন লিম্ফ শব্দের অর্থ হচ্ছে লসিকা, সাইট মানে কি? কোষ। লসিকাতে পাওয়া যায় যে কোষ, তার নাম কি? লিম্ফোসাইট। আপনারা পড়ছেন না? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। সেগুলো বিস্তারিত আপনারা একাডেমিকে পড়বেন, অ্যাডমিশনে গিয়ে। ধর এগুলো আপনাদের নার্সিং এর জন্য লাগবে না, বাট আপনারা যদি একাডেমিক প্রিপারেশন নিতেন তাহলে এগুলো অনেক ডিটেলে পড়াতাম। বাট যেহেতু আমাদের নার্সিং খুব সহজ কোশ্চিন হবে, আমরা অত ডিটেলে যাব না। তার মানে এদেরকে লসিকাতে পাওয়া যায় এবং প্রথম আবিষ্কার করা হয়েছিল লসিকা থেকে, তাই তার নাম হচ্ছে লিম্ফোসাইট। মনে রাখবেন লসিকাতে পাওয়া যায় যে কোষ তার নাম হচ্ছে লিম্ফোসাইট। এবং পরবর্তী হচ্ছে মনোসাইট। কি সাইট বলেন তো? মনোসাইট। মনো মানে হচ্ছে এক, সাইট মানে কোষ। আসলে এদের নিউক্লিয়াসটা প্রথম দিকে যেরকম একটা নিউক্লিয়াস থাকে, যদিও পরবর্তীতে এরকম থাকে না, পরবর্তীতে তারা অশ্বক্ষুরাকৃতি ধারণ করে, বাট প্রথম দিকে এটা কিন্তু এরকম গোলাকারী থাকে। এজন্য এটাকে আমরা বলে থাকি মনোসাইট। কি সাইট বলেন তো? মনোসাইট। আপনার এই কনসেপ্টটা মাথায় রেখে যে এগুলো নামকরণ গুলো কিভাবে হয়েছে, এবং বিশেষ করে এইটা খুব ইম্পর্টেন্ট যে কারা কারা দানাদার এবং কারা কারা অদানাদার। আপনারা দানাদার শ্বেত রক্তকণিকা এবং অদানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা আপনারা পড়ে রাখেন। আচ্ছা, একজন প্রশ্ন কি অ্যামাইটোসিস মাইটোসিস? হ্যাঁ হ্যাঁ, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, সবার সাথে সিস আছে, তাই না? এটা দেখতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে একটা মজার জিনিস আছে, আপনারা কনসেপ্ট নিয়ে নেন, আপনাদের কাজে দিবে আর কি। মাইটোসিস, আরেকটা হচ্ছে মাইটোসিস, আর আরেকটা হচ্ছে মিওসিস। বানানটা একটু দেখে নিয়েন তো, বানানটা ঠিক আছে কিনা। মিওসিস মনে হয় বানানটা ভুল আছে নাকি, দেখে নেবেন। আচ্ছা, মিওসিস। তাহলে এখন দেখেন নামের শেষে কি আছে? সিস। নামের শেষে কি আছে? সিস। তো মনে রাখবেন সিস থাকলে আমরা কি বললাম একটু আগে? প্রক্রিয়া, তাই না? সিস বা সান থাকলে প্রক্রিয়া। অনেক জায়গায় ফটোসিনথেসিস, রেসপিরেশন, সান, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনেজেনেসিস, লাইপোজেনেসিস আছে না? অনেকগুলো সিস আছে, আবার সানও আছে। তো এরকম যদি কোনো বায়োলজিক্যাল শব্দের শেষে এরকম সিস সান দেখেন তাহলে অর্থ কি? প্রক্রিয়া। এবার দেখেন, বলেন তো মাইটো মানে কি? এই তো মজার বিষয়, বলেন মাইটো মানে কি? আরে আল্লাহ, মাইটো মানে হচ্ছে সুতা। মাইটো মানে কি? সুতা, তাই না? আর কোথাও দেখছেন মাইটো? দেখছেন তো, খুব বিখ্যাত শব্দ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটো মানে কি? সুতা। আর কন্ড্রিয়ন মানে কি? দানাদার। কেন আপনারা মাইটোকন্ড্রিয়া পড়ছেন না? মাইটোকন্ড্রিয়া পড়ছেন না? এই যে মাইটোকন্ড্রিয়া, এর গায়ে এরকম দানা থাকে, তাহলে সুতার গায়ে দানা থাকে, তাই না মাইটোকন্ড্রিয়া? বুঝতে পারছেন আপনারা? তাহলে এই মাইটো মানে কি? সুতা। কিসের সুতা? আপনারা পড়ছেন, দেখেন খেয়াল করে, এই যে স্পিন্ডল যন্ত্র। কি যন্ত্র? স্পিন্ডল যন্ত্র। তো স্পিন্ডল যন্ত্রের যে সুতাগুলো আছে, সে সুতাগুলো তৈরি হয় এই মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে যেহেতু সুতা তৈরি হয়, সুতা তৈরি করে, তাই মনে রাখবো যে এটাকে আমরা তখন বলবো হচ্ছে কি? মাইটোসিস। কিসের সুতা তৈরি করবে? এই যে মাকু যন্ত্রের সুতা তৈরি করে, মাকু তন্তু বা স্পিন্ডল তন্তু আমরা বলে থাকি, বা বেম তন্তু বলে থাকি, এই সুতা তৈরি করবে এই প্রক্রিয়ায়। যেহেতু সুতা তৈরি করার প্রক্রিয়া, তাই নাম হচ্ছে মাইটোসিস। তাহলে বলেন এটা কি? এখানে কি আছে? মাইটো। তাহলে মাইটো মানে সুতা।
একটু আগেই বললাম কোন বায়োলজিক্যাল শব্দের সামনে যদি এ থাকে, এই শব্দ অর্থ কি? নেগেটিভ অর্থ বোঝায়, অ্যাবসেন্ট বোঝায়। আপনারা মনে রাখবেন, সব ক্ষেত্রে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই কথা সত্য, যে বায়োলজিক্যাল শব্দের সামনে যদি এ দেখেন তাহলে ধরে নেবেন এটা হচ্ছে অ্যাবসেন্ট বা অনুপস্থিত বোঝাচ্ছে। তার মানে এ মানে হচ্ছে অনুপস্থিত বা তৈরি হয় না, মাইটো মানে সুতা, সিস মানে প্রক্রিয়া। তাহলে সুতা তৈরি হয় না যে প্রক্রিয়ায়, তা না হচ্ছে অ্যামাইটোসিস। কারণ অ্যামাইটোসিস তো সুতা তৈরি দরকার পড়ে না। কারণ অ্যামাইটোসিস কি ঘটে বলে? ডাইরেক্ট বিভাজন ঘটে, একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষে বিভাজন ঘটে, তাই তো এর নাম প্রত্যক্ষ বিভাজন, তাই না? আবার দেখেন মিওসিস, মিউ শব্দ হচ্ছে কি? হ্রাস পাওয়া। কি পাওয়া? হ্রাস পাওয়া। যে প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় তাকে আমরা বলবো হচ্ছে কি? মিওসিস। তাহলে মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস এগুলো খুবই সহজ এবং আপনারা মনে হয় ক্লাস 7-8 থেকে পড়েন। বাট বিষয়গুলো একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করবেন, যে মাইটো মানে হচ্ছে সুতা, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে সুতা তৈরি করার প্রক্রিয়ার নাম কি? মাইটোসিস। আবার দেখেন অ্যামাইটোসিস, এ মানে কি? অ্যাবসেন্ট বা নাই, মাইটো মানে কি? সুতা, সিস মানে প্রক্রিয়া। তাহলে সুতা তৈরি হয় না যে প্রক্রিয়া, তা নাম হচ্ছে অ্যামাইটোসিস। মিউ মানে হ্রাস পাওয়া, সিস মানে প্রক্রিয়া। তাহলে সুতা, দুঃখিত, মিউ মানে হচ্ছে হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া, কমে যাওয়া। কি কমবে? ক্রোমোজোম সংখ্যা কমে যাবে। তাই ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়ার কারণে এর নাম হচ্ছে কি? মিওসিস। আপনারা এটা মনে রাখেন যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়ার কারণে এর নাম হচ্ছে মিওসিস। কি সিস? মিওসিস। আশা করছি আপনাদের এই জায়গায় সমস্যা থাকবে না অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস নিয়ে। এখন বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা একটা জিনিস মনে রাখতে পারি না, আর সেই জিনিসটার নাম হচ্ছে এদের কাজ। কি কাজ? লিম্ফোসাইটের কাজ কি, বেসোফিলের কাজ কি, ইউসিনোফিলের কাজ কি, তাই না? তা আসেন আমরা চেষ্টা করি এই কাজটা মনে রাখার জন্য। এবং আপনাদের নার্সিং অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, অত্যাধিক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই কাজ। আমার মনে হয় ক্লাস 8 থেকে শুরু করে বিসিএস বা জব সেক্টর প্রত্যেকটা জায়গার জন্য আপনাদের এই শ্বেত রক্ত নিয়ে কাজ দরকার। আপনারা যারা ক্লাস দেখছেন, আপনি যেই ক্লাসের স্টুডেন্ট হন, যদি আপনি বিজ্ঞান অংশ পড়ে থাকবেন বা আপনার কোনো পরীক্ষাতে বিজ্ঞান অংশ থাকে, আপনি এই ক্লাসটি করতে পারেন, এই অংশটুকু। কারণ আপনার বিসিএস বলেন, প্রাইমারি বলেন, জব, আপনি যে কোনো জব সেক্টরে যান, নার্সিং এ যান, মেডিকেলে যান, ভার্সিটি অ্যাডমিশনে যান, আপনার 9-এও কিন্তু এর কাজগুলো আছে। সো এটা একটা ইউনিভার্সাল টপিক, যে টপিক আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। আসেন আমরা দেখি, এবং খুব সহজভাবে আমি আপনাদেরকে ধরাই দেবো যে প্রত্যেকটা কাজ কি এবং কিভাবে কাজ করে। তো দেখেন, আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের রক্তকণিকা, একটা রক্তনালী। কি নালী? রক্তনালী। তো এটা হচ্ছে আমাদের রক্তনালী। প্রশ্ন করেন না আবার ধমনী না শিরা, ধরেন ধমনী বা শিরা, যে কোনো একটা। তো এখানে কি হয়েছে, ঘটনাটা কি ঘটছে এখানে? ঘটনাটা ঘটছে যে এই জায়গাটা হঠাৎ করে একটু কেটে গেছে। দেখেন এই জায়গাটা কিন্তু কেটে গেছে। কেটে যাওয়ার কারণে জায়গাটা কি? ছিদ্র হয়ে গেছে। ফলে এখানে স্বাভাবিক ব্লাড বের হবে। শুধু কি ব্লাড বের হবে না, এর সাথে সাথে জীবাণু প্রবেশ করবে। কি প্রবেশ করবে? জীবাণু প্রবেশ করবে। তাহলে ধরেন এখানে একটা জীবাণু প্রবেশ করছে, এই জায়গায় জীবাণু প্রবেশ করছে। তো যদি কোনোভাবে বা যে কোনো উপায়ে আমাদের রক্তে জীবাণু চলে আসে, তাহলে মনে রাখবেন যে এই জীবাণুকে প্রোটেস্ট করে প্রথমত বাধা দেয় একজন, যার নাম হচ্ছে লিম্ফোসাইট। কি সাইট? লিম্ফোসাইট। আপনারা মনে রাখেন এই কনসেপ্টটা, লিম্ফোসাইট। ওকে, তাহলে রক্তে কোনো জীবাণু প্রবেশ করছে, তাকে বাধা দিবে কে বলেন তো? লিম্ফোসাইট। আপনারা বলতে পারেন যে ভাই লিম্ফোসাইট অর্ধচন্দ্রাকৃতি আঁকছেন কেন? আসলে অর্ধচন্দ্রাকৃতি না, এটা দেখতে যে কিছুটা এমন হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে আঁকছি আর কি। তো এ কি করে তার দেহ থেকে একটা প্রোটিন ক্ষরণ করে। দেখেন তার দেহ থেকে একটা প্রোটিন ক্ষরণ করছে। তাহলে এটা একটা হচ্ছে কি? প্রোটিন। মনে রাখবেন আপনারা এই কনসেপ্টটা, খুব দরকার আপনাদের। প্রোটিন ক্ষরণ করার পরে এই যে জীবাণু, সেই জীবাণুকে কে বলছে, বল বেটা কেন দেহের মধ্যে আসছিস, তোর কাজ কি? এবং তাকে বাধা দিবে। যখন বাধা দিবে এবং জীবাণুকে প্রোটেস্ট করবে, তখন এর নাম চেঞ্জ হয়ে যাবে, নাম হয়ে অ্যান্টিবডি। কি বডি বলেন তো? অ্যান্টিবডি। তাহলে বলেন অ্যান্টিবডি রাসায়নিক ভাবে কি দিয়ে তৈরি? এই যে প্রোটিন। কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। মনে রাখতে হবে প্রোটিন দিয়ে তৈরি। অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্সার হচ্ছে লিম্ফোসাইট। খুব ইম্পর্টেন্ট যে মানবদের অ্যান্টিবডি গুলো কে তৈরি করে? লিম্ফোসাইট। প্রশ্ন, অ্যান্টিবডি কার বিরুদ্ধে কাজ করে? জীবাণুর বিরুদ্ধে। তাহলে জীবাণু বায়োলজিক্যাল নাম কি? অ্যান্টিজেন। তাহলে জীবাণু বায়োলজিক্যাল নাম কি? অ্যান্টিজেন। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন দেখেন লিম্ফোসাইট একটু ভদ্র মানুষ। সে না ওইরকম কাউকে অ্যাটাক করে না বা মাইরা ফেলে না। এখন সে মূলত যে কাজটা করে, সে জীবাণুটা একটু বাধা দেয়, দেহের মধ্যে কেন আসছে, জীবাণুর গঠন কেমন, কোন জায়গায় অ্যাটাক করতে পারে, এই বিষয়গুলো নিয়ে সে একটু যা হোক খোঁজ খবর নেই। সে কিন্তু জীবাণুকে একদম মেরে ফেলতে পারে না, প্রোটেক্ট করতে পারে কিন্তু মেরে ফেলতে কিন্তু পারে না। আমরা এই জিনিসটা মনে রাখবো। তো এখন এদেরকে মেরে ফেলা দরকার। তোমরা যদি মেরে ফেলতে চাই, তাহলে কিন্তু হায়ার করতে হবে আমাদের দুই মামাকে। আমি ক্লাসে মজা করে করে বলি যে আমাদের দুই মামাকে ডাকতে হবে। এখন কেন মামা বললাম, এটার পিছনে একটা গল্প আছে আর কি। সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে আপনাদের বংশে এরকম মামা বা চাচা থাকে। মামা বা চাচা থাকে, যে আপনার ধরেন বাবা বা দাদার জমি নিয়ে গন্ডগোল, এবং যে কোনো জায়গায় প্রবলেম হলে দেখবেন আপনি মামাকে ফোন দিবেন, মামা একটু আসেন তো, হ্যাঁ এই জায়গায় খুব প্রবলেম। মামা দেখবেন একদম লোকজন নিয়ে একদম সেই পার্ট নিয়ে ঢুকে যাবে। তার মানে মামার কাজ হইতেছে, তোমার মামার কাজ হইতেছে, বা তোমার চাচার কাজ হইতেছে এমন একটা চাচা, একটু গুন্ডা টাইপের আর কি, যে দেহের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে বা প্রবলেম দেখা দিলে সে একদম গিয়ে শুরু করে ফাইট। তা আমাদের এই যে দুই মামা, এরকম একটা সন্ত্রাসী মামা, যে দেহের মধ্যে যখন জীবাণু ঢুকবে, লিম্ফোসাইট তাকে প্রোটেক্ট করবে, বাধা দিবে, কিন্তু একদম মেরে ফেলতে পারে না প্রপারলি, ঠিক আছে, বা দেহ থেকে একদম মানে ধ্বংস করে দিতে পারে না পূর্ণাঙ্গ। সে কিছু সময় জন্য বাধা দিয়ে রাখতে পারে, কিছু সময় জন্য বাধা দিয়ে রাখতে পারে। তখন সে কি করে দেখো, সে কি করে দেখো, এই যে দুইটা মামা, এই মামা দুইটার নাম হচ্ছে নিম মামা। কি মামা? নিম। নিম নিতে হচ্ছে নিউট্রোফিল এবং মত হচ্ছে মনোসাইট। নিউট্রোফিল এন্ড মনোসাইট, মনে রাখবেন নিউট্রোফিল এবং মনোসাইট কিছুই করে না, জাস্ট আস্তে করে জীবাণুটাকে ধরে গিলে খেয়ে ফেলে। কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস। কোন প্রক্রিয়ায় খেয়ে ফেলে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। খুবই ইম্পর্টেন্ট এবং কমন, আপনাদের 9-10-এও আছে, 8-এও আছে মনে হয় একটু জায়গায়, আমি জানি না এটা আছে কিনা, 9-এ আছেন দেখছি। তো তাহলে মনে রাখবেন যে নিউট্রোফিল আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু গঠন করে। পরীক্ষাতে কিন্তু খুবই আসে যে কোন দুটি শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। অ্যান্সার কি? নিউট্রোফিল আর মনোসাইট। নিউট্রোফিল এবং কি মনোসাইট, আপনারা মনে রাখেন এই কনসেপ্টটা আর কি। আমাদের আরো একটা রক্তকণিকা আছে যার নাম হচ্ছে কি বলেন তো? বেজোফিল। কি? বেজোফিল। এই বেজোফিল দুটো জিনিস পদার্থক্ষরণ করে, একটা হচ্ছে হিস্টামিন আর হচ্ছে হেপারিন। হেপারিন কি করে? রক্তনালীর ভিতরে রক্ত যাতে জমাট বেঁধে না যায়, রক্তের তারল্য বজায় রাখে। তাহলে বলেন তো রক্তের তারল্য বজায় রাখতে কে সহায়তা করে? অ্যান্সার হচ্ছে হেপারিন। আমাদের দেহে যতক্ষণ হেপারিন আছে, আমাদের রক্ত জমাট বাঁধবে না। আপনারা জানেন যে কোন জায়গায় কেটে গেলে, হ্যাঁ, সেখানে মুক্ত অক্সিজেন আসে, দেন হেপারিনটাকে অকেজ করে, তখন ওই জায়গায় রক্ত জমাট বাঁধে। যতক্ষণ আপনাদের দেহে এই হেপারিনটা অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ কিন্তু আপনার রক্ত জমাট বাঁধবে না। আর হিস্টামিন মূলত এখানে দুইটা কাজ আছে, আপনাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয়, আপনারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যান এই হিস্টামিনের কাজটা নিয়ে। আপনাদেরকে আমি খুলে বলি এবং খুব বিস্তারিত ভাবে, যে হিস্টামিন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের দেহে যদি হিস্টামিন থাকে, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। বাট একটা কথা হচ্ছে, এক্সেস ওভার ইজ ব্যাড। অতিক্রম মানে অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ। তো যদি কোনো কারণে আমাদের দেহে হিস্টামিনটা অতিরিক্ত ক্ষরণ হয় বা অতিরিক্ত ক্ষরিত হয় বা বিদ্যমান থাকে, তাহলে আমাদের একটা রোগ সৃষ্টি করে, জানা যায় অ্যালার্জি। অ্যালার্জি নর্মালি হিস্টামিন জীবাণুকে অ্যাটাক করে। নর্মালি হিস্টামিনের কাজটা জিজ্ঞেস করছে মতিউর রহমান রিফাত, হ্যাঁ আমার অ্যাডমিশনের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হিস্টামিনের কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কি করা? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তবে যদি অতিরিক্ত হিস্টামিন খরিত হয়, অতিরিক্ত প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত, তাইলে আমাদের দেহের মধ্যে যে প্রোটিন গুলো আছে, উপকারী প্রোটিন আছে, ম্যাক্সিমাম প্রোটিন তো উপকারী, বাট একটা কনফিউশন আছে। যেমন আমাদের ভাইরাস গুলো যদি দেখো, বাইরে কিন্তু ওদের আবরণটা প্রোটিন দিয়ে তৈরি, বা আমরা যদি বিষ দেখতে পাই, বিষাক্ত দানা, তো ওদের অধিকাংশ বাইরে প্রোটিন থাকে। সো কিছু কিছু ক্ষেত্রে মানব দেহ মনে করে যে কিছু কিছু প্রোটিন আবার ক্ষতিকর, যেহেতু সো হিস্টামিন যখন অতিরিক্ত ক্ষরিত হয়ে যায়, ওরা যে কোনো প্রোটিনকে জীবাণু মনে করে। এটা একটা বড় ধরনের প্রবলেম। এই জন্য ওরা মাঝে মাঝে কি মনে করে, যে ছোট একটা প্রোটিন দেখছে উপকারী, ক্ষতিকর না, তাকে দেখে মনে করে জীবাণু অ্যাটাক শুরু করে। তখন এই অবস্থাকে আমরা বলে থাকি কি? অ্যালার্জি। ইউসিনোফিলের কাজটা কি? ইউসিনোফিলের কাজটা হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে যে এরা মূলত এই অ্যালার্জিটা প্রতিরোধ করে। ওরা হিস্টামিনকে গিয়ে বলে, বাবা থাম, দেহের মধ্যে কিছু হয় নাই, তুমি এত ব্যতিব্যস্ত হও না, তুমি ঠান্ডা হও, তুমি ঠান্ডা হও, ঠিক আছে, আমরা দেখতেছি বিষয়টা। তার মানে এই যে হিস্টামিনের অতিরিক্ত কাজ, এটাকে বন্ধ করে দেয় কি বলেন তো আপনাদের? ইউসিনোফিল। কারণ আবার বললেন না আবার যে ইউসিনোফিল কিভাবে কাজ করে? হ্যাঁ অবশ্যই, সেটাও দেখাবো। দেখেন
মনে করেন এটা একটা রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। ওরা কাজ করে একটা সিস্টেমে, ওদের সাইটোপ্লাজমে এরকম প্রচুর দানা থাকে এবং যখন দরকার পড়ে তারা দানাগুলো রক্তরসে ছেড়ে দেয়, রক্তের মধ্যে ছেড়ে দেয়। দানাগুলো ফেটে গেলে এর ভিতর থেকে কেমিক্যাল উপাদান বাইরে হয়, রাসায়নিক উপাদান বের হয়। এই রাসায়নিক উপাদানগুলোর নাম হেপারিন, হিস্টামিন, বুঝতে পারছেন? ঠিক তেমন ইউসিনোফিলেরও এরকম দানা আছে এবং দানার ভিতরে কিছু কেমিক্যাল আছে। তো সেই কেমিক্যাল গুলো রক্তে খরিত হয়, তখন তারা অ্যালার্জি প্রতিরোধ করে। আর একটা কাজ করে আমরা জানি যে আমাদের রক্তে মাঝে মাঝে যে কৃমি থাকে, সেই কৃমি লার্ভা গুলোকে তারা ধ্বংস করতে সহায়তা করে। আর একটা বিষয়, এই লিম্ফোসাইটে কিন্তু আর একটা নাম আছে, নাম হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। কি সৈনিক? আণুবীক্ষণিক সৈনিক। আপনারা মনে রাখেন যে লিম্ফোসাইটের আর একটা নাম হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই, আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন ইউসিনোফিলের কাজ কি, হিস্টামিনের কাজ কি? বললাম তো ইউসিনোফিলের কাজ কি। আচ্ছা, ইউসিনোফিলের কাজটা আবার বলে দিচ্ছি যে তারা অ্যালার্জি প্রতিরোধ করে। কি প্রতিরোধ করে? অ্যালার্জি প্রতিরোধ করে এবং কৃমি লার্ভা ভক্ষণ করে। ঠিক আছে। অনুচক্রিকাকে নাম অনুচক্রিকা কেন? আচ্ছা গুড, আর একটা প্রশ্ন, অনুচক্রিকাকে অনুচক্রিকা কেন, তাই না? সেম, তাহলে আমরা কথাতে যাই। তো আমাদের এখানে স্টেম সেল থাকে, দুঃখিত, স্টেম সেল থাকে। তো এই স্টেম সেল গুলো এক ধরনের সেল তৈরি করে যার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। নাম কি বলেন তো? মেগা ক্যারিওসাইট। এখন দেখেন, মেগা শব্দের অর্থ কি? বড়। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। সাইট মানে কি? কোষ। তাহলে মেগা ক্যারিওসাইট মানে হচ্ছে, তাহলে মেগা মানে হচ্ছে, মনে রাখবেন, বড়। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। সাইট মানে কোষ। তাহলে বড় নিউক্লিয়াস যুক্ত কোষ, তাই এর নাম হচ্ছে কি? মেগা ক্যারিওসাইট। কি ক্যারিওসাইট? মেগা ক্যারিওসাইট। মানে বিষয়টা কেমন হয়? বিষয়টা যেরকম হয় দেখেন আপনারা বোর্ডের দিকে, তাহলে বুঝতে পারবেন। এরকম একটা সেল, এই সেলের মধ্যে বিশাল একটা নিউক্লিয়াস, এরকম বিশাল একটা নিউক্লিয়াস আছে। তাহলে বলেন এটার নাম কি? এটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। কি ক্যারিওসাইট? মেগা ক্যারিওসাইট। ওকে, মেগা ক্যারিওসাইট। হঠাৎ করে কি হয়, এই মেগা ক্যারিওসাইটের উপরে একটা প্রেসার পড়ে, চাপ পড়ে, পড়লে এগুলো ভেঙে যায়। আপনাদের বই দেওয়া আছে দেখবেন অনুচক্রিকাতে, যে অনুচক্রিকা হচ্ছে কোষ ভগ্নাংশ, মানে কোষের ভাঙা ভাঙা অংশ বা ভগ্নাংশ। ভাঙা ভাঙা অংশ কেমন? এই যে মেগা ক্যারিওসাইট যখন প্রেসার পড়ে, তখন এটা কি একদম এই যেরকম দেখেন, এরকম একটা কোষ আছে, ধাম করে ব্লাস্ট হয়ে যায়। তো ব্লাস্ট হয়ে গেলে তারা এরকম অনিয়ত আকৃতির কিছু কোষ তৈরি করবে। এগুলো আকার নাই, আপনারা দেখবেন যে অনুচক্রিকার কোনো আকার নাই, এবং তারা ছোট 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 চক্র চক্র খন্ড খন্ড হয়ে যাবে। তাই যেহেতু ছোট, তাই এগুলো নাম হচ্ছে অণু। নাম কি? অণু। এবং এরা অনেক সময় কিছুটা গোলাকৃতি হয়, হ্যাঁ, তাই এর নাম চক্রিকা। তাই নাম হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা। আর বায়োলজিক্যাল নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্ব মানে হচ্ছে ভগ্নাংশ, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে কোষ ভগ্নাংশ, খন্ড খন্ড অংশ, তাই নাম হচ্ছে অনুচক্রিকা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। রক্ত নিয়ে আপনাদের যে প্রবলেম গুলো ছিল আমি সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি সেগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করি যে বিষয়গুলো আপনাদের জানা দরকার। যে জীববিজ্ঞানে যদি আপনারা খুব ভালো লেভেলে নিজেকে ভালো প্রতিষ্ঠানে নিয়ে যেতে চান, তাহলে একটা জায়গা বা একটা টপিক আপনাদের ক্লিয়ার করতে হবে। আমি বারবারই বলি, যেহেতু আপনাদের সাথে আমার এই পেজে প্রথম দেখা, সেটার নাম হচ্ছে অড রুট। যতদিন আপনারা অড রুট ক্লিয়ার করতে না পারবেন জীববিজ্ঞানে, ততদিন আপনারা ওই হাই লেভেলে যেতে পারবেন না। জীববিজ্ঞানে ভালো করার সহজ উপায় হচ্ছে প্রত্যেকটা শব্দের অড মিনিং জানতে হবে। যখন আপনি অড মিনিং জানবেন বা শব্দের অর্থ জানবেন, তখন আপনার কাছে জীববিজ্ঞান অনেক সহজ হয়ে যাবে। যেমন আসেন, আপনারা যেহেতু নার্সিং, আপনাদের খুবই সহজ সহজ কোশ্চেন হবে। এবার একটা প্রশ্ন দেখেন আপনাদের, সেটা হচ্ছে স্কার্ডোজ। আমি মনে হয় প্রত্যেকটা জায়গায় গেলে প্রথম ক্লাসে এই জিনিসটা শিখাই। আপনাদেরকে যেহেতু অনলাইনে প্রথম ক্লাস আমাদের সাথে, অফলাইনে অনেক ক্লাস করছেন আমার, কিন্তু অনলাইনে তো করেন নাই। সো অনেকে দেখতেছো যারা অনলাইনে, তাদেরকে আমি বলে দেখাই। দেখো, স্কার্ডোজ কি ধরনের যৌগ? রাসায়নিক ভাবে স্কার্ডোজ কি ধরনের যৌগ বলেন তো? প্রোটিন, লিপিড না কার্বোহাইড্রেট?
বলেন আপনারা, প্রোটিন, লিপিড না কার্বোহাইড্রেট? বলেন যে স্কারডোজ কি ধরনের যৌগ, প্রোটিন, লিপিড না কার্বোহাইড্রেট? অ্যান্সার হবে, অ্যান্সার বলেন তো আপনারা, কমেন্টে জানান তো অ্যান্সার কি হবে। যে স্কারডোজ কি ধরনের যৌগ, প্রোটিন, লিপিড না কার্বোহাইড্রেট? অ্যান্সার হচ্ছে কার্বোহাইড্রেট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কিভাবে বুঝবো? আপনারা শিখে নেবেন যে কোনো বায়োলজিক্যাল শব্দে যদি ওজ থাকে, আজকে থেকে শিখে নেবেন ওজ, তবে সেটি হচ্ছে শর্করা। তাহলে বলেন তো কোনো বায়োলজিক্যাল শব্দের শেষে যদি আপনারা ওজ দেখেন, কি দেখেন? ওজ, তবে সেটি হচ্ছে শর্করা। এরকম আসেন আমরা কিছু শব্দ দেখি যেগুলোতে ওজ আছে কিনা, ওজ আছে কিনা। দেখেন গ্লুকোজ, ওজ আছে। ফ্রুক্টোজ, সেলুলোজ, ধরেন আচ্ছা ট্রায়োজ, যদিও ট্রায়োজ উদাহরণ না, একটা গ্রুপ আর কি, তারপরে দেখে রাখবেন আর কি। তারপরে মনে করেন ইরিথ্রোজ। আচ্ছা আমি আর লিখছি না, আমি আরো অনেকগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, যেমন হচ্ছে ম্যালটোজ, ল্যাকটোজ, সেলোবায়োজ, সেলুলোজ, অ্যামাইলোজ, তাই না? অনেকে প্রশ্ন করতে পারে ভাই ব্যতিক্রম আছে? হ্যাঁ ব্যতিক্রম আছে, সেটা আমি বুঝিয়ে দিতেছি। দেখেন তো সবগুলো মানুষের কি আছে? ওজ, 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 ওজ। তাহলে কোনো বায়োলজিক্যাল শব্দের শেষে আপনারা যদি ওজ দেখেন, তাহলে ধরে নেবেন এই যৌগটা হচ্ছে কি? শর্করা। তাহলে শর্করা চিনার সহজ উপায় হচ্ছে যে কোনো বায়োলজিক্যাল শব্দের শেষে যদি ওজ থাকে, তবে সেটি হচ্ছে শর্করা। মনে রাখবেন আপনারা যে কোনো বায়োলজিক্যাল শব্দের শেষে যদি ওজ থাকে, তবে সেটি হচ্ছে কি? শর্করা। অনেক শব্দ পাবেন এরকম আপনারা। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারতেন যে ভাইয়া গ্লাইকোজেন, তো এর নামে শিশুতে ওজ নাই, তাই না? আসলে তো নাই। তাহলে মনে রাখবেন গ্লাইকোজেনের একটা প্রচলিত নাম আছে, কি বলেন তো? প্রাণীজ অ্যামাইলোজ, প্রাণীজ অ্যামাইলোজ। তাহলে এবার বলেন এখানে ওজ আছে না? আছে। তাহলে অবশ্যই মনে রাখবেন এটা শর্করা। তাহলে পৃথিবীর যত শর্করা আছে আমরা খুব এই সহজ টেকনিক দিয়ে ওজ দিয়েও কিন্তু আমরা বর্ণনা করি। হ্যাঁ হেমিসেলুলোজ, হ্যাঁ রিফাত বলতেছো হেমিসেলুলোজ কি ভাই? অবশ্যই হেমিসেলুলোজ এক ধরনের শর্করা, অবশ্যই, কোনো ধরনের কনফিউশন নেই যে হেমিসেলুলোজ এক ধরনের শর্করা। তাহলে আশা করছি তোমাদের শর্করা চিনতে কখনো সমস্যা হবে না, খুব সহজে আমরা শর্করা চিনে ফেলবো যে কারা কারা হচ্ছে শর্করা। ওকে, আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্ন ছিল যে খুব সুন্দর একটা প্রশ্ন এবং আমার খুব পছন্দের একটা প্রশ্ন, এটা কেউ করলে আমার খুব ভালো লাগে, যে মানব দেহের দ্বিতীয় মস্তিষ্ক কোনটি? যদিও এত কঠিন প্রশ্ন মনে হয় না নার্সিং এ আসবে, তো তারপরে একটু তোমরা যেহেতু প্রশ্ন করেছো, জানতে চেয়েছো, আমি এই বিষয়টা বলে দিচ্ছি যে তোমরা আইডিয়া করো তো মানব দেহের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলতে পারে? কোনো আইডিয়া? এই কমেন্টে জানাও তো যে মানব দেহের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয়? আইডিয়া দেন তো আপনারা। আচ্ছা এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলী আছে, তো এই পাকস্থলীর বেশ কিছু লেয়ার আছে। আমাদের আপনাদের এই মুহূর্তে চিত্র আঁকতে পারতেছি না, কারণ আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে আর কি। তো সবার বাইরে যে লেয়ার, সেই লেয়ারটার নাম হচ্ছে কি? সেরোসা। কি বলেন তো? সেরোসা বা পেরিটোনিয়াল সেরোসা বলে অনেকে। পেরিটোনিয়াল মানে হচ্ছে যে বহিঃস্থল প্রাচীর, তাই পেরিটোনিয়াল সেরোসা বলে। এর পরের লেয়ারটার নাম আপনারা জানেন যে মাস্কুলার লেয়ার বা পেশি স্তর, মাস্কুলার লেয়ার বা পেশি স্তর। এবং পাকস্থলীর পরবর্তী ভিতরের লেয়ারটার নাম কি বলেন তো? তাহলে সবাই হচ্ছে সেরোসা, তারপরে কি? মাস্কুলার লেয়ার, তারপরে সাব মিউকোসা। কি মিউকোসা? সাব মিউকোসা। যে লেয়ারটার নাম হচ্ছে সাব মিউকোসা, সাব মিউকোসা। এই সাব মিউকোসাতে এইরকম কিছু স্নায়ু জালক থাকে, স্নায়ু জালক থাকে যার নাম হচ্ছে সাব মিউকোসাল প্লেক্সাস, সাব মিউকোসাল প্লেক্সাস। বা আরেকটা আছে বিজ্ঞানীর নাম অনুসারে, নাম হচ্ছে মেইসনারস প্লেক্সাস, মেইসনার প্লেক্সাস, মেইসনারস প্লেক্সাস।
তাহলে এই স্নায়ুজালকের নাম হচ্ছে সাব মিউকোসাল প্লেক্সাস বা মেসনাস প্লেক্সাস। এইটা মূলত কি জানেন, যখন আমাদের পেটে খাবার আসে তখন খাবারগুলো যখন ধাক্কা দেয় তখন এরা নিজেরা ক্ষরণ করতে পারে, মস্তিষ্কে হেল্প নিতে হয় না। তাই মস্তিষ্ক ছাড়াই এরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সাধারণত আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিন হরমোন, হ্যাঁ এই ধরনের কিছু এনজাইম আছে, যেমন আমাদের আছে হচ্ছে প্রোটিন পেপটিক অ্যাসিড আছে, আমাদের যে এনজাইম গুলো আছে পাকস্থলীতে সেই এনজাইম গুলো ক্ষরণ করে এই সাবমিউকোসাল প্লেক্সাস বা মেসনাস প্লেক্সাস উইদাউট ব্রেন, মানে মস্তিষ্কের সহায়তা ছাড়াই নিজে সিদ্ধান্ত নিয়ে ক্ষরণ করতে পারে। তাই মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, এই সাবমিউকোসাল প্লেক্সাস বা মেসনাস প্লেক্সাস আর একটা নাম হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক। কি মস্তিষ্ক? দ্বিতীয় মস্তিষ্ক। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না খুব। আচ্ছা, তাহলে সাবমিউকোসাল প্লেক্সাস বা মেসনাস প্লেক্সাসকে বলা হয় মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না যে দ্বিতীয় মস্তিষ্ক কোনটি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি সেগুলো কিন্তু অ্যান্সার দিতে পারবো। যদি আমাদের টাইম অনেক কম, আমরা চাইলে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, বাট আমাদের সময় সংক্ষিপ্ত। আর তারপরে আপনাদের ইসলামী নার্সিং কোচিং তারা আসলে আপনাদের এই যে ছুটি, ঈদের ছুটি, সেই ছুটির মধ্যেও তারা অনলাইন ক্লাসে আপনাদেরকে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা খুবই প্রশংসনীয় একটা কাজ। আসলে এই সময় আমরা অনেকেই ঈদের শপিং করতে ব্যস্ত, এখন পড়াশোনা নিয়ে একটু অতটা আগ্রহ থাকে না। তো একটু যদি অনলাইন ক্লাস থাকে তো একটু পড়াশোনার মধ্যে থাকা যায়, যদিও আমি নিষেধই করবো, সমস্যা নাই, বাসায় গেছো একটু ঘুরো। হ্যাঁ, এদের ফাঁকে একটু পড়াশোনাটা গ্যাপ ফেলো না, কারণ ঈদের পরে যখন তোমরা রাজশাহীতে ব্যাক করবা তখন কিন্তু চাইলেও তোমরা ওই সহজে আবার রিদমে ফিরতে পারবে না। তাই তোমরা যদি রিদমে ফিরতে চাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে পড়াশোনার রেগুলারিটি মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি রেগুলারিটি মেনটেন না করো তাহলে কিন্তু তোমরা ওই লেভেলটা ক্রস করতে পারবে না যেটা তোমরা স্বপ্ন দেখো। তো ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, নিউক্লিওটাইড কি, তাই না? নিউক্লিওটাইড গুড, সুন্দর একটা প্রশ্ন, আপনাদের নার্সিং এ আসার মতো একটা বিখ্যাত প্রশ্ন, যে হোয়াট ইজ নিউক্লিওটাইড, হোয়াট ইজ নিউক্লিওটাইড। তো আসেন আমরা দেখি যে নিউক্লিওটাইড জিনিসটা কি। নিউক্লিওটাইডটা জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তো নিউক্লিওটাইড বেসিক্যালি তিনটা উপাদান দিয়ে তৈরি। বলেন তো কয়টা উপাদান দিয়ে তৈরি? তিনটা। এক নম্বর হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তা আমাদের তো অনেকগুলো পেন্টোজ সুগার আছে, বাট নিউক্লিওটাইডের গঠনে দুইটা জিনিস অংশগ্রহণ করে। একটা হচ্ছে কি বলেন তো? রাইবোজ। আর একটা কি বলেন তো? ডিঅক্সি রাইবোজ। অর্থাৎ রাইবোজ গঠন করে কি? আরএনএ। আর ডিঅক্সি রাইবোজ গঠন করে কি? ডিএনএ। খুব সহজ প্রশ্ন, সিলি প্রশ্ন, বাট আপনারা কিন্তু অনেক সময় ভুল করেন। বলেন তো নিউক্লিয়াস অ্যাসিড কত প্রকার? কমেন্টে জানান। খুবই সহজ এবং সবাই জানেন, তারপর একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখন দেখেন নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। তো বলেন তো নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক কয় ধরনের? দুই ধরনের। কি কি বলেন তো? একটা হচ্ছে কি পিউরিন, আর অপরটি হচ্ছে পাইরিমিডিন। বানানটা একটু চেক করে নিন, বানানটা আমার সমস্যা। পাইরিমিডিন না, ঠিক আছে, পাইরিমিডিন। তো পিউরিন কে? পিউরিন হচ্ছে অ্যাডিনিন এবং হচ্ছে গুয়ানিন, আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন, ইউরাসিল এন্ড হচ্ছে থাইমিন। মনে রাখবেন, আমি আগে মনে রাখতাম আগে কাট মানে অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন হচ্ছে পাইরিমিডিন। আপনারা জানেন ভালো করে যে ডিএনএ তে ইউরাসিল থাকে না, আর আরএনএ তে থাইমিন থাকে না। আপনাদের অ্যাডমিশনে যে বইগুলো আছে মোটামুটি সব বইগুলোতে এই সেম সেম উত্তরটা কিন্তু দেওয়া আছে, যে মাঝে মাঝে প্রশ্ন বলা হয়ে থাকে যে ডিএনএ তে কোন নাইট্রোজেন ক্ষারক থাকে না। তখন আমরা অ্যান্সার ভুলে যাই, তখন এটা মনে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি নাই, রম নাই, থানা নাই, এগুলো খুব ছোটবেলার প্রশ্ন আর কি কথাবার্তা। এখন অ্যাডমিশন এসে দরকার নাই। তারপর অনেকে আছে যারা জানো না, তারা জেনে নাও যে ঢাকায় ইউনিভার্সিটি নাই, তাহলে ঢাকাতে ডিএনএ, ইউনিভার্সিটিতে ইউরাসিল, নাইতে নাই, ডিএনএ তে ইউরাসিল নাই। রম নাই, থানা নাই, রম নাই আরএনএ, থানাতে থাইমিন, নাইতে নাই, তাহলে আরএনএ কি নাই? থাইমিন নাই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবং থাকে কি বলেন তো? ফসফেট গ্রুপ। বলেন ফসফেট গ্রুপ হিসেবে কে থাকে? H3PO4 মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটা উপাদানকে একত্রে বলা হয় থাকে নিউক্লিওটাইড। কি টাইপ? নিউক্লিওটাইড। মনে রাখবেন আপনারা যে নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান তিনটি। আপনাদের এই প্রশ্নগুলো খুবই সহজ মানে খুবই সহজ। আপনারা এটা মাথায় রাখেন
যে নিউক্লিওটাইড হচ্ছে এই তিনটা রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। আশা করছি আপনাদের সমস্যা হবে না এখন। এরপরে বলেন আর কোনো প্রবলেম আছে আপনাদের? যদি প্রবলেম থাকে তাহলে আমরা একটু আগাবো ক্লাসটা, নাহলে এখানেই হয়তো শেষ করব। আচ্ছা, আমি 1-2 মিনিট দেখি, এর মধ্যে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাকে জানান, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর একটা টপিক আমার মনে হয় আপনাদের, সেটা হচ্ছে ক্লিভেজ। এই টপিকটা আপনারা অনেকে বুঝেন না। হোয়াট ইজ ক্লিভেজ? ক্লিভেজ কি? তো মনে রাখেন, ক্লিভেজকে বাংলায় বলা হয় সম্ভেদ। কি বলা হয়? সম্ভেদ। অর্থাৎ এটাকে ভাঙলে পাই দুইটা শব্দ, সম প্লাস ভেদ। ভেদ মানে ভাগ করা, আর মানে সমান। সমানভাবে কোনো কিছুকে ভাগ করাকে বলা হয় ক্লিভেজ বা সম্ভেদ। যেমন আমরা যদি বিষয়টা দেখি, এটা একটা কোষ, এখান থেকে যে কোষ দুটো উৎপন্ন হবে দেখেন একটু কম বেশি হতে পারে, বাট এই তিনটা কোষ কিন্তু আকার আকৃতিতে সমান। বাট ক্লিভেজের ক্ষেত্রে এরকম হবে না। ক্লিভেজের ক্ষেত্রে কি হবে? এই যে একটা জাইগোট কোষ ছিল মনে করেন, এইখান থেকে অনেকগুলো সেল উৎপন্ন হবে। মনে করেন অনেকগুলো সেল উৎপন্ন হবে, বাট তার আকৃতি সমান। বুঝতে পারছেন এই কথাটা? না, আকৃতি চেঞ্জ হবে না। এখানে কিন্তু আকৃতি দেখেন এই দুটো সমান, বাট কোষের সংখ্যা বাড়ো কিন্তু আকৃতি মানে আয়তন বাড়বে না। এই জন্য এটাকে ক্লিভেজ বা সম্ভেদ বলা হয়ে থাকে। ক্লিভেজ নিয়ে অনেক গল্প আছে, আপনারা কোনো এক সময় জানেন। এবং আরেকটা বিষয়, ক্লিভেজ পড়তে গেলে আমরা মাঝে মাঝে আমাদের আসে, যে সেটা হচ্ছে লেসিথাল অর্থ কি। আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু বেসিক লেভেলে পড়াশোনা। লেসিথাল শব্দটার অর্থ হচ্ছে কুসুম। তাহলে বলেন তো লেসিথাল শব্দের অর্থ কি? কুসুম। মনে রাখেন আপনারা যে লেসিথাল শব্দটার অর্থ হচ্ছে কুসুম। কি? কুসুম। তাহলে বলেন তো সেন্ট্রোলেসিথাল অর্থ কি? বলেন সেন্ট্রোলেসিথাল অর্থ কি? তাহলে মনে রাখবেন সেন্ট্রো শব্দটার অর্থ হচ্ছে কেন্দ্রীয়। তার মানে দাঁড়াচ্ছে এটা ডিম, আর ডিমের কেন্দ্রে এরকম কুসুম আছে, তখন এর নাম সেন্ট্রোলেসিথাল। তাহলে ডিমের কেন্দ্রে যেহেতু একদম কুসুম আছে, তাই এটাকে আমরা কি নামে রাখবো? সেন্ট্রোলেসিথাল। কি লেসিথাল? সেন্ট্রোলেসিথাল। আবার যদি মনে করেন এরকম হয় টেলোলেসিথাল। কি টেলো? তাহলে টেলো মানে হচ্ছে এক প্রান্তের দিকে, যখন কুসুমটা এক প্রান্তের দিকে থাকবে তখন এর নাম হচ্ছে টেলোলেসিথাল। কি লেসিথাল? টেলোলেসিথাল। আবার যদি এরকম হয় যে এটা একটা ডিম, কুসুমটা একদম পিচ্ছি, তাহলে ছোট, খুবই ক্ষুদ্র, তাহলে মাইক্রো লেসিথাল মানে কি ডিম মানু, তাহলে তার নাম হয় মাইক্রোলেসিথাল। কি লেসিথাল? মাইক্রোলেসিথাল। আবার যদি এরকম হয় যে না কুসুম অনেক বড় অনেক বড় অনেক বড়, তখন তার নাম হয় ম্যাক্রোলেসিথাল। কি লেসিথাল? ম্যাক্রোলেসিথাল। তাহলে বলেন তো কুসুম যদি একদম কেন্দ্রে থাকে তার নাম কি? সেন্ট্রোলেসিথাল। এক প্রান্তে যদি থাকে তাহলে তার নাম হচ্ছে টেলোলেসিথাল। আর যদি আকারে বড় হয় ম্যাক্রোলেসিথাল, আকারে ছোট হলে মাইক্রোলেসিথাল। আচ্ছা, এবার আপনারা কমেন্টে জানান যদি কুসুম না থাকে তাকে আমরা কি বলবো? আজকে কিন্তু আমি শিখিয়েছি না না মানে তাহলে অ্যালেসিথাল। বুঝতে পারছেন কনসেপ্টটা? অ্যালেসিথাল। মানে অ্যাবসেন্ট, অনেকবার পড়ালাম আমরা, তাই না? অ্যাগ্রানুলোসাইট, তাই না? সারাগলেই নাই, অ্যামাইটোসিস পড়াইছি আমরা। তো ঠিক আছে, আমরা তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমাদের নার্সিং পরীক্ষা সামনে, যেহেতু অলরেডি ফর্ম ফিল আপ মনে হয় শেষ হয়ে গেছে টাইম, এখন তোমাদের জন্য যে শুভকামনা থাকবে, শেষ মুহূর্তে তোমাদের প্রতি পরামর্শ থাকবে, তোমরা পড়াশোনাকে গুছিয়ে ফেলো এবং এখন বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভের দিকে নজর দাও। তোমাদের যে বিগত সালে যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিন গুলো সলভ করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দাও, কারণ তোমাদের এখন এটাই বেশি হেল্প করবে। এর পাশাপাশি তোমাদের যখন কোনো টপিকে দেখছো যে ওখান থেকে এমসিকিউ সলভ করতে পারছো না, যদি সম্ভব হয় তাহলে ওই টপিকটা ক্লিয়ার করে ফেলো। এবং আপনারা মনে রাখেন আমার জীববিজ্ঞান একদম সহজ হবে, খুবই সহজ, খুবই সহজ। যারা মোটামুটি জীববিজ্ঞান পড়াশোনা করছেন নার্সিং এ, এটা একদম সহজ হবে, একদম সহজ। বেসিক কিছু কোশ্চিন হবে, অনেক সময় 9-10 এর বই থেকেই পড়লেই কমন পাওয়া যায়। এই জন্য ইন্টারমিডিয়েটে আপনাদের যে বায়োলজি পার্টটা আছে অনেক ডিপ পড়া দরকার নেই। আপনারা মেইন গুরুত্বপূর্ণ যে টপিক গুলো পড়েন, ডিটেলস ব্যাখ্যা দরকার নাই, খুব আপনারা খুব ভালো করতে পারবেন। সবার জন্য অসংখ্য শুভকামনা। এবং তোমাদের যে পরিশ্রম এবং তোমাদের বাবা মার যে পরিশ্রম, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমার সফলতার পিছনে কাকে দায়ী করবো? আমি বলবো তোমার বাবা মা। তোমার শিক্ষকের চেয়ে তোমার বাবা মার বেশি অবদান। তুমি চিন্তা করে দেখো, তুমি জন্মের পর থেকে এই যে ধরো আপনারা ইন্টারমিডিয়েট পড়তেছো, মানে অ্যাডমিশন দিচ্ছ, তোমরা এখন নার্সিং অ্যাডমিশন দিচ্ছ, প্রায় তোমাদের আনুমানিক প্রায় 14-15 বছর পড়ছো, প্লে নার্সারি ধরলে একদম। তাহলে এই যে 14-15 বছর পড়তেছো, তার আগের কথা চিন্তা করো। তোমরা অনেকে রাজশাহীতে আসার পর অসুস্থ হও, মেসে থাকতে পারো না, মেসের খাবার খেতে পারো না,
আমি কিন্তু দেখছি, এরকম অনেক দেখছি যারা খেতে পারে না। অথচ তুমি চিন্তা করো, তোমার আম্মু কি করতো? রাত্রেবেলায় তুমি পড়তে বসবা, তোমার খাবার, তোমার পানি সবকিছু রেডি করে রাখতো। এটাই কিন্তু সত্য। কিন্তু আমরা যখন সফল হয়ে যাই, তখন বাবা মার এই অবদানটাকে মনে রাখি না। এবার আপনারা অনেকেই মনে করেন যে আপনার বাবা মা অনেক ব্যাকগ্রেডেড, আপনি অনেক স্মার্ট। এটা সম্পূর্ণ ভুল। আপনি কর্মক্ষেত্রে যান, দেখবেন জীবন কি পরিমাণে কঠিন। জীবন অনেক কঠিন। তবে হ্যাঁ, সহজ যদি আপনার স্কিল থাকে, কর্মদক্ষতা থাকে, মানসিক স্পৃহা থাকে, তাইলে সহজ। আপনি বাবার কাছ থেকে 5,000 টাকা ঈদে শপিং নিছেন, এই তুমি 5,000 টাকা দিতে পারো না। তুমি নিজে ইনকাম করবেন, বুঝবা যে 5,000 টাকা ইনকাম করার জন্য তোমার কি পরিমাণে পরিশ্রম করতে হয়। তখন বুঝবা বাবার টাকা সেই মর্ম মর্ম। তো তোমরা অনেক কষ্ট করে গ্রাম থেকে অনেকে নার্সিং পড়তে আসছো, তোমাদের অনেক সফল, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা বাবা মার, তোমাদের শিক্ষকদের, তোমাদের পিছনে যে ডেডিকেশন, সেটা মনে রাখো। আর ইসলামী নার্সিং কোচিং আমার সাথে দীর্ঘদিনে তাদের পথ চলা, দীর্ঘদিনের পরিচয়। আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি তোমাদের সাথে যুক্ত হওয়ার, তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। রাজশাহী যারা সবচেয়ে ভালো শিক্ষক বা যাদের এক্সপিরিয়েন্স অনেক, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে, নিয়ে আসে, সর্বোচ্চ সার্ভিসের চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে সার্ভিসের দিক দিয়ে তারা অনন্য এবং অত্যাধিক ভালো সার্ভিস দেয় আর কি। তো তোমরা অবশ্যই তাদের সাথে যুক্ত থাকো, এবং ইনশাআল্লাহ তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাও। আমি লাস্ট শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের মনে হয় না আর কোনো প্রবলেম আছে। অনেকে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। সালাম আলাইকুম। না, ডিস্টার্ব হয়নি মাঝখানে সাউন্ড টাউন, ঠিকই আছে।